সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এনটিভির নিয়মিত অনুষ্ঠান সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি কর্নেল মোহাম্মদ আব্দুল হক। আমাদের আজকের বিষয় রাজনীতি ও সাময়িক প্রসঙ্গ রাজনৈতিক সংকটে বাংলাদেশ। আজকের এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে আছেন লেফটেন্যান্ট কর্নেল এস এম সাজ্জাদ হোসাইন। আমি সাজ্জাদ হোসাইনকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন স্যার? আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা সবাইকে সালাম জানাই। আমি ভালো আছি, আর আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আজকে রাজনীতিবিদ হিসেবে আপনি লক্ষ্য করছেন, যেহেতু বিএনপি একটি বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল, এই মুহূর্তে আওয়ামী লীগকে ডিসব্যান্ড করার পর আপনার বিএনপি হলো সবচেয়ে বড় রাজনৈতিক দল। আজকে যে বিষয়ে আমরা রাজনৈতিক সংকট, এই বিষয়টা দেওয়ার উদ্দেশ্য হলো একটা উভয় সংকটে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা প্রতিশ্রুতি দিয়েছে নির্বাচন হবে আগামী জুন মাসের মধ্যে, কিন্তু এটা নিয়েও দ্বিধা দ্বন্দ্ব, নানাভাবে আন্দোলন, সমালোচনা। একই সাথে আপনি দেখেছেন 5ই আগস্টের পর রাস্তায়, মাঠে, ঘাটে সর্বত্র শুধু আন্দোলন আন্দোলন, অধিকার অধিকার আর অধিকার। এ বিষয়ে বিএনপিও আস্থা রাখতে পারছে না, মাঝে মাঝে তাদের কথাবার্তায় মনে হয়। এই বিষয়টা একটু সংক্ষেপে যদি বলতেন আপনি। আসলে বর্তমানে এই যে রাজনৈতিক পরিস্থিতি, সে প্রসঙ্গে বলতে গেলে অনেক কিছু বলতে হয়। যেমন ফ্যাসিস্ট সরকারের পতনের পরে দেশে যে নতুন একটা অন্তর্বর্তীকালীন সরকার আসলো, আসার পরে তাদের কাছ থেকে বেশ কিছু প্রত্যাশা ছিল জনগণের। যে প্রত্যাশাগুলো কীরকম, কারণ 17 বছর ধরে স্বৈরাচারীভাবে যেভাবে বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের সকল জনসাধারণের প্রতি, আমি বলবো বিশেষ করে তাদের বিরোধী দলকে দমন করতে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, জাতীয়তাবাদী দল এবং অন্যান্য বিরোধী দলকে তারা দমিয়ে রাখতে যে অত্যাচার, গুম খুন করেছে, সেটার পরবর্তীতে যে 5 আগস্ট যখন আসে, জুলাই আন্দোলনের পরে, তখন যে সরকারটা এসছে, তাদের কাছে এই দেশের জনগণের আকাঙ্ক্ষা একটু বেশি ছিল, এই অর্থে যে ইনস্ট্যান্ট কিছু অ্যাকশান, যে ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া কিছু প্রেতাত্মা বা ছায়া যারা সরকারের বিভিন্ন অঙ্গ এবং প্রতিষ্ঠানে থেকে তারা অনেক ক্ষতি করছিল। আর এই সরকারটা, ইয়েস, আমরা ডেফিনেটলি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা স্বাগত জানাই। তিনি একজন দেশ বরেণ্য এবং পৃথিবী খ্যাত একজন নোবেল পুরস্কার প্রাপ্ত শান্তিতে। তার কাছ থেকে আমরা কিছু আশা করেছিলাম যে ক্যাবিনেট যেটা হয়েছে সেটা আর একটু ভালো হওয়া উচিত ছিল। তবে কিছু কিছু জিনিস ভালো হয়েছে, যে একেবারে সব খারাপ তা না। সেই সুবাদে আমি বলবো, এখন জনমনে যে একটা সংশয়, সন্দেহ যেটা আসছে বিভিন্ন সময়ে তাদের এক একজনের এক একটা কথা থেকে, সেটা জনগণকে কেন যেন আশ্বস্ত করতে পারছে না আগামী নির্বাচনের ব্যাপারে। আপনি জনগণ বলতে কি বোঝাচ্ছেন? জনগণ বলতে কি শুধু আপনাদের দলীয় সমর্থকদের কথা বলছেন? কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়ে তারা আবার অন্তর্বর্তীকালীন সরকারকে আরও বেশি মেয়াদে থাকার জন্য উৎসাহ উদ্দীপনা দিচ্ছে, এবং তারা বলছে যে দেশের মূল সংস্কার যেটা রাজনৈতিক সংস্কার, অর্থাৎ রাজনৈতিক দলগুলো যারা আছে তারা তো এখন পর্যন্ত প্রতিশ্রুতি দিল না যে আগামী নির্বাচনে তারা কোনো লুটেরা, অবৈধ অর্থের মালিক, খুনি এবং সমাজের দুষ্কৃতিকারীদেরকে তারা নমিনেশন দিবে না। এই প্রতিশ্রুতি কোনো রাজনৈতিক দল দিচ্ছে না। একই সাথে তারা ফেসিবাদের লোকদেরকে নিজেদের দলে ঢোকাচ্ছে এবং বিভিন্ন অপকৌশল অবলম্বন করছে, যে যারা ভালো তাদেরকে আমরা দলে নিতে আপত্তি নাই, তাদেরকে আমরা নিব। এই যে একটা 5ই আগস্টের আন্দোলনের, বিপ্লবের যে সাথে যে প্রতারণা হচ্ছে,
এই ব্যাপারে আপনার কি মত? প্রথমে আমি একটা জিনিস ক্লিয়ার করি, জনগণ বলতে আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এর সাথে অন্যান্য যেসব দল আছে তারা তো ডেফিনেটলি দে রিপ্রেজেন্ট দ্য পাবলিক, একটা বিশাল একটা অংশ। সেই ক্ষেত্রে আমি বলছি, এবং সাইড বাই সাইড আরও যেসব আপামর জনসাধারণ যারা আছে, সত্যিকার অর্থে বলতে গেলে আমি একজন ছোটোখাটো রাজনীতিবিদ হিসেবে আমি আমার এলাকায় যাই, মানুষের মধ্যে একটা এসেন্স অফ ইনসিকিউরিটি অ্যান্ড আনসার্টেনটি, অনিশ্চয়তা এবং একটা নিরাপত্তাহীনতা সবার মধ্যে কাজ করছে। কারণ তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকারটা যদি সত্যিকার অর্থে আরও বেশি ইফেক্টিভ হতে পারত, তাহলে এই আস্থাটা অর্জন করা যেত। আমি একটা কোশ্চেন আপনার মধ্যে, আপনাদের যদি এই 5ই আগস্টের পর পর আপনাদেরকে ক্ষমতা বসানো হতো বিএনপিকে, আপনারা কি পারতেন এর চেয়ে ভালো দেশ চালাতে? না, এটা ওই মুহূর্তে যে সিচুয়েশনটা যে ফ্লুইড ছিল, পুরা দেশে একটা অ্যানার্কি সিস্টেম কাজ করছিল। সমস্ত সরকারি প্রতিষ্ঠান পরিকল্পিতভাবে যেভাবে ধ্বংস করা হয়েছে এবং যেভাবে পুরা গণ আক্রোশে ফ্যাসিস্ট সরকার তারা ফেলে পালিয়েছে, সব কিছু ইট ওয়াজ টোটালি ইন এ স্টেট অফ অ্যানার্কি। এই মুহূর্তে আমরা যে পারতাম এটা আমি বলতে পারি না, তবে তখন হয়তো সবাই মিলেমিশে চিন্তা করে একটা কিছু করা যেত। বাট আপনি যদি এক্সক্লুসিভলি যদি বলেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কি করতে পারত, এটা যদি আমি বলি তাহলে এটা খুব বেশি বলা হবে। তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হিস্ট্রি বা ইতিহাস যদি আমরা একটু পিছে ফিরে যাই, দেখেন স্বাধীনতার থেকে আজ পর্যন্ত 53 বৎসর, তার মধ্যে কিন্তু যে সুশাসনের আমল, কিন্তু সত্যিকার অর্থে যদি বলতে হয় যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন উনি ক্ষমতায় আসেন এবং তখনই এদেশে একটা অ্যাকোমোডেটিভ আদার পলিটিক্যাল পার্টিকে অ্যাকোমোডেট করার জন্য ওনার যে প্রয়াস এবং যে একটা গুড গভর্নেন্স, এবং বিভিন্ন সময় উনি বিদেশে গিয়ে ভালো ভালো যে ট্যালেন্ট হান্টিং করে নিয়ে এসছেন, এবং ওই সময়ে কিন্তু দুর্নীতি ছিল না বললেই চলে। সদ্য বীর মুক্তিযোদ্ধা আপনি, আপনার বাবা, আপনার পরিবারের আরও 4 জন সদস্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন আমি যতটুকু জানি। জি, সেই মুক্তিযুদ্ধ করে দেশটাকে স্বাধীন করার পরে যে নৈরাজ্য ও অরাজকতা, হত্যা, রাহাজানি, খুন ইত্যাদি চলেছে, লুটপাট চলেছে, ঘরে ঘরে হত্যাকাণ্ড চলেছে, জেআরবির মাধ্যমে হয়েছে, সেই পরিস্থিতিকে থেকে উত্তরণ করেছেন জেনারেল জিয়াউর রহমান। তিনি নিজে ক্ষমতা আসেননি, কিন্তু তাকে জনগণ ক্ষমতায় বসিয়েছে। সামরিক বাহিনী সহ জনগণ, দেশের শতভাগ জনগণ সেই সময়ে তাকে ক্ষমতায় বসিয়েছেন। সেই জিয়াউর রহমান তার যে দলটি গঠন করেছেন, সেই সময়ের জিয়াউর রহমানের রাজনীতিতে মৃত্যুর পর একটা কোনো ধন সম্পদ তার ইতিহাসে পাওয়া যায়নি, একটা প্লট পর্যন্ত তিনি নেননি। তার স্ত্রী বেগম খালেদা জিয়া, তাকে সেনানিবাস থেকে বের করে দেওয়ার পরে তার থাকার মতো কোনো আশ্রয় বাংলাদেশে ছিল না, একটি বাসা ভাড়া করে তাকে রাখা হয়। তার ছেলে তারেক রহমান, তার একেবারে সাধারণ জীবনযাপন, তার বাংলাদেশে কোথাও সম্পত্তি নাই। কিন্তু আপনার দলের শত শত নেতা আছে যারা হাজার হাজার কোটি টাকার মালিক, অবৈধ সম্পদের মালিক আছে। তাদের ব্যাপারে আপনাদের সিদ্ধান্ত কি? আসলে আপনি নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যে 31 দফা দিয়েছেন, সেটার যেটা রূপরেখা আছে, সেই রূপরেখার মধ্যে সত্যিকারের অর্থে যদিও ওটা বিভিন্ন হেডিং দিয়ে লেখা আছে, বাট আমরা যদি বিশ্লেষণ করি তো এর মধ্যে কিন্তু পরবর্তীতে দলে সংস্কার আনা, দলে সংস্কার বলতে আনা এর অর্থ এই যে দলে ভালো লোকের আগমন ঘটুক এবং যাদের দ্বারা আমরা রিপ্রেজেন্ট করতে পারি যে এই লোক দ্বারা আমাদের দলকে পরিচালনা করতে পারবো এবং যে একটা ভালো একটা ইমেজ সৃষ্টি করতে পারি।
এরকম ধরনের ধ্যান ধারণা। এবং আমি এই সাথে আরেকটা জিনিস বলি যে গত ফেব্রুয়ারিতে আমাদের দলের যে বর্ধিত সভা হয় জনাব তারেক রহমান সাহেবের সভাপতিত্বে, সেটা ওখানে বিস্তর আমাদের প্রায় 11.5 ঘন্টা আলোচনা হয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে উনি আমাদেরকে বলেছেন যে দলের মধ্যে দুষ্টু চরিত্র কোনো লোককে রাখা যাবে না। আপনারা কি একজনকে আপনারা এক্সপেল করেছেন সেই কারণে? আমরা আপনাদের সম্মুখ সারির অনেক নেতা আছে, অনেকে আছে যারা স্বীকৃত খুনি, স্বীকৃত অবৈধ অর্থের মালিক, তারা জেল জরিমানা সবই করেছে, কোনো রাজনৈতিক সরকার করেনি, তারা বেকসুর খালাস পাচ্ছে আদালত থেকে। কিভাবে সম্ভব? আদালতের ব্যাপারটা আমরা ঠিক বলতে পারবো না এবং বলা ঠিকও হবে না, কারণ আদালতের এখতিয়ার আদালতের হাতে। এখানে আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা সদস্য আছি, আমরা আপ্রাণ চেষ্টা করছি এলাকায় এবং আমাদের দলীয় ফোরামে আলোচনায় যে আমাদের দলে যেন ভালো মানুষের আগমন ঘটে এবং যারা, আপনার কথায় আমি ফিরে আসি, যারা আইডেন্টিফাইড করাপ্ট পারসন বা যারা ধ্যানে তাদের কাজ কর্মে এমন কিছু ঘটনা বা কথা বলছে যেটা দলের ভাবমূর্তি নষ্ট হয়, সেক্ষেত্রে আমরা খুবই সজাগ। এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব প্রত্যেকটা জিনিস উনি নিজে ব্যক্তিগতভাবে উনি পর্যবেক্ষণ করছেন। ওনার বিভিন্ন জেলায় উপজেলা পর্যন্ত ওনার একটা ফ্যাক্ট ফাইন্ডিং টিম আছে, যেখান থেকে প্রতিনিয়ত ওনার কাছে সঠিক খবরটি যাচ্ছে। এবং এতে কি হচ্ছে, আলটিমেটলি এই মুহূর্তে আমরা যাদেরকে প্রমাণস্বরূপ পাচ্ছি তাদেরকে বহিষ্কার করা হচ্ছে, আর বাকি যারা এরকম ধরনের আন্ডারহ্যান্ড ক্ল্যান্ডেস্টাইনলি যারা করছে, দলের ভাবমূর্তি নষ্ট করছে, তাদেরকে অলরেডি নোট করা হচ্ছে। এবং ভবিষ্যতে আমি আপনার মাধ্যমে দেশবাসীকে আমি একটা মেসেজ দিতে চাই যে পূর্বের শাসন ব্যবস্থা বিএনপির আমলের আর এবারকার শাসন ব্যবস্থা এটা সম্পূর্ণ একটা অভিনব এবং নতুন এবং সৎ একটা ব্যবস্থা এদের বাসীকে উপহার দেওয়া হবে। তার মানে আপনার কথা মতো আপনার যে প্রতিশ্রুতি দিচ্ছেন আমরা ধরে নিতে পারি আগামী নির্বাচনে কোনো অবৈধ অর্থের মালিক, লুটেরা, খুনি, যারা স্বীকৃতভাবে দেশের অবৈধ অর্থের মালিক, তাদেরকে এই 300 আসনের একটিতেও নমিনেশন দেওয়া হবে না। এই বিশ্বাস নিয়ে আমরা আজকে পরবর্তী কথা শুরু করতে পারি। আচ্ছা, কর্নেল সাজ্জাদ হোসাইন, আপনি এই বর্তমানে করিডোর ইস্যু বাংলাদেশ সামরিক বাহিনী এবং বিশেষ করে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সহ 3 বাহিনী প্রধানরা তারা জোর দিয়ে বলেছেন সর্বপ্রথম রোহিঙ্গাদেরকে তাদের নিজস্ব স্থানে প্রত্যাবাসন করা হোক, তারপরে করিডোরের প্রশ্ন আসবে, মানবিক করিডোর। এই ব্যাপারে আপনাদের কিংবা আপনার কি অভিমত? আমি আমাদের বলতে পারবো না, আমি আমার মতামত অ্যাজ এ মিলিটারি অফিসার। আমি 1986-87 সালে নাফ রক্ষায় আমার ব্যাটালিয়ান ওখানে মোতায়েন ছিল এবং আমার সাথে একটা আর্টিলারি ব্যাটারিও ছিল এবং 96-এও আমি ওখানে অ্যাজ দ্য কমান্ডিং অফিসার, এটা রামুতে ছিল। সো আমি এই বিষয়টা মোটামুটি আমি বেশ অবগত এবং আমি কক্সবাজারে যাই আমার বিভিন্ন কাজে। তো সেখানে করিডোরের বিষয়টা, এটা নতুন যে কথাটা উঠেছে, এটা কিছু এই স্কুল অফ থট তারা বলছে যে এই সরকারের সেই ম্যান্ডেট নাই যার মাধ্যমে সে করিডোর দিতে পারে। আবার কেউ আবার উনরাও এটাকে জাস্টিফাই এখনও সেইভাবে করেননি। তবে আমি আজ এ মিলিটারি ম্যান হিসেবে বুঝতে পারি যে এখানে করিডোরটা যে এ করিডোর অফ এ প্যাসেজ অফ হিউম্যানিটি ক্ষেত্রে সাপোর্ট দেওয়ার জন্য একটা করিডোর ওনরা এটা তুলেছেন এবং সেইটা কিন্তু জাতির কাছে এখনও ক্লিয়ার করেনি। সো যার জন্য আমি মনে করি যে সেনাপ্রধান যিনি আছেন বা আমাদের মিলিটারি থিঙ্কার্স যারা আছেন, ওনাদের ডেফিনেটলি একটা স্ট্র্যাটেজিক
প্ল্যানিং এবং কনসেপশন আছে যে হাউ ফার ইট শুড বি অ্যাকসেপ্টেড অর নট, অ্যান্ড ওয়েদার দে উইল অ্যালাউ দ্য গভর্নমেন্ট টু ডু টু গিভ সাচ করিডোর, অ্যান্ড এতে আমাদের কী ধরনের বেনিফিট আসবে এবং এতে অন্তর্নিহিত কোনো উদ্দেশ্য আছে কিনা তাও আমি জানি না, যে এই রোহিঙ্গাদেরকে যে আরাকান আর্মির সাথে একটা আন্ডারহ্যান্ড ব্যবস্থা করে যে এই রোহিঙ্গাদের যদি আমরা ওদেরকে পুশ ইন করতে পারি, কারণ আমরা একটা জিনিস জানি যে 1978 সালে প্রথমে যখন মিয়ানমার তখন বার্মা যেভাবে এই রোহিঙ্গাদেরকে পুশ করেছিল, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ, তখন উনি বলেছিলেন যে এবং ওয়ার্ন করেছিলেন বার্মাকে যে আই উইল ইস্যু on 303 or 7.62 Chinese rifle to each and every Rohingya to fight and establish their motherland. So what happened? Within 21 days, they started taking back and stopped pushing the Rohingyas into Bangladesh territory. আমি আপনাকে সাবস্ট্যান্ড করি সেই কথাটা, এবং জিয়াউর রহমানের মতো সেই তেজস্বী দেশপ্রেমিক একজন ইমানদার রাষ্ট্রপ্রধান হিসেবে তার পক্ষে সম্ভব ছিল সেটা, সেই দূরদর্শিতা আমাদের অনেকেরই নাই, সেজন্য আজকে দেশের এই অবস্থা। শ্রদ্ধেয় কর্নেল সাজ্জাদ, এই প্রসঙ্গে আমরা এই ব্যাপারে আমরা আপনার কাছে আরেকটা বিষয়ে যেতে চাই, সেটা হলো যদি আপনারা ক্ষমতায় আসেন আগামী ইলেকশনের মাধ্যমে, শীঘ্রই যদি সেই ইলেকশনটা হয়, এই যে লক্ষ লক্ষ যারা ফেসিস্ট আছে বাংলাদেশে, যারা দেশটাকে লুটে পুটে খেয়েছে, যারা বিভিন্নভাবে দেশকে শূন্যতে পরিণত করেছে, আপনার কথাই যে সরকারের এমন কোনো শাখা নেই যেখানে এই ফেসিস্টরা নেই, এখন আছে। মিডিয়া বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বলেন, প্রশাসন বলেন, সর্বত্র রাজনীতিতে বলেন, তাদের ব্যাপকভাবে বিস্তৃতি আছে। আপনারা কি মনে করেন আপনার ক্ষমতায় আসলে সেই বিচারগুলো করতে সক্ষম হবেন? আমার এটা মনে হওয়ার কিছু নাই, এটা আমাদের জন্য এটা ইটস এ কম্পালশন, এবং আমরা সেটা করব। এবং যেটা আমাদের আবার ঘুরে ফিরে আসি, আমাদের যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন, ইনক্লুডিং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সবসময় এইটার উপরে উনি ওনার প্রত্যেকটা বক্তৃতায়, প্রত্যেকটা কথায় এখানে কিন্তু ফ্যাসিবাদের এবং দুর্নীতিপরায়ণ যেসব রাজনীতিবিদ, আমলা এবং সংশ্লিষ্ট ব্যক্তি আছে, প্রত্যেকের বিচার উনি নিশ্চিত করবেন, এরকম ধরনের একটা আমাদের যে টোটাল যে স্ট্র্যাটেজি আছে তার মধ্যে এটা একটা বড় এজেন্ডা। এটা আপনাকে আমি আশ্বস্ত হলাম আপনার কাছ থেকে। আমি ছোট্ট একটা প্রশ্ন করে আমরা কিছুক্ষণের মধ্যে বিরতিতে যাব। ইন্ডিয়ার বিগত 17টা বছর নয়, এই বাংলাদেশের বিরুদ্ধে প্রতিটি ক্ষেত্রে হস্তক্ষেপ করেছে এবং বাংলাদেশ থেকে তারা সমস্ত স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তারা আদায় করে নিয়েছে। প্রতিটি মুহূর্তে, প্রতিটি বাঁকে বাঁকে তারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এদেশকে চিরতরে তাদের করদরাজ্য করার জন্য এমন কোনো প্রচেষ্টা নাই যা তা করেনি। ইন্ডিয়ার যে হেজিমনি, যে ইন্ডিয়া 17 বছর একটি ফ্যাসিস্ট সরকারকে টিকিয়ে রেখেছিল, শুধু এখানেই শেষ নয়, সে ফ্যাসিস্ট সরকারের মাধ্যমে দেশটাকে লুটপাট করেছে, তারা দেশকে ছিঁড়ে কেটে তারা সর্বনাশ করেছে, দেশের মানুষকে বিভ্রান্ত করেছে প্রচার মাধ্যম দিয়ে, এখনও করছে। এবং ফ্যাসিস্টদের হাসিনা সহ বাংলাদেশের অসংখ্য ফ্যাসিস্ট যারা খুনের সাথে জড়িত ছিল, রাহাজানির সাথে জড়িত ছিল, দেশ লুটের সাথে জড়িত ছিল, তাদেরকে আশ্রয় দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে। তারা হঠাৎ কি করছে? নিরীহ কিছু লোকদেরকে তাদের দেশ থেকে আমাদের দেশে পুশিন করছে, আর অবৈধদেরকে তারা বাড়ি গাড়ি সব দিয়ে তাদেরকে জামাই আদরে রেখেছে। এই ব্যাপারে আপনার মন্তব্য কি? আসলে ভারত সম্পর্কে বলতে গেলে
একটু আগে যেতে হবে, কারণ ভারত সরকার একটা বৃহৎ দেশ, ভারত একটা বৃহৎ দেশ এবং এটা মোটামুটি একটা মানে যেটা বলে বৃহৎ গণতান্ত্রিক দেশ। তা তাদের গণতন্ত্রটা আপনার কথাটা কিন্তু এখানে শেষ করে নি, গণতান্ত্রিক বলতে তাদের শুধু নির্বাচনের অংশটুকু ছাড়া বাকি তাদের ভিতরে এবং বাহিরে সবসময় কিন্তু অগণতান্ত্রিক। আরেকটা শব্দ স্যার আপনার সাথে অ্যাড করি, এখন কিন্তু ভারতকে বলা হয় বিশ্বের বৃহত্তম সন্ত্রাসী দেশ। আমি আপনার সাথে অবশ্যই একমত, কারণ শুধু সন্ত্রাসী বললে এটা এক ধরনের তকমা স্টিগমা দেওয়া হয়, বাট তারা কিন্তু সবসময় মিথ্যা প্রোপাগান্ডা এবং ফেক নিউজ দিয়ে তারা এই প্রতিবেশী দেশগুলোর সাথে তারা যে আচরণ করছে, বিশেষ করে এই 5 আগস্ট 24-এর পরে তারা যেভাবে আমাদের বিরুদ্ধে যে মিডিয়া ক্যাম্পেন এবং এটা চালাচ্ছে, তাতে করে আমাদের অবস্থা আমরা তো সবাই বুঝতে পেরেছি এবং সেটা পৃথিবীও জানতে পারছে যে তারা যে এটা মিথ্যা, কারণ ফ্যাক্ট ফাইন্ডিং এবং ফ্যাক্ট চেকিং মেশিনে সেটা ধরা পড়েছে যে এটা একটা প্রোপাগান্ডা। তো এটা গেল একটা অংশ। আবার ভারত সম্পর্কে, ইন্ডিয়া সম্পর্কে যদি বলতে যাই, তো এটা হলো মানে আমাদের জন্মই আজন্ম পাপ যে এরকম একটা দেশ আমাদের প্রতিবেশী, যেটা আমাদের 4 সাইডের 3 সাইড আমাদের ঘিরে আছে। কারণ তাদের পৃথিবীতে যেটা তাদের যে আছে, যে তারা সারা পৃথিবীর থেকে বাংলাদেশ হলো দ্য বেস্ট পসিবল একটা তাদের কাজের কর্মক্ষেত্রের জায়গা, যেটাতে সেই ট্রাপে আমি সত্যিকার অর্থে বলবো যে আমাদের নৈতিক চরিত্রের এত বেশি অবক্ষয় হয়েছে যে আমরা তাদের প্রত্যেকটি সে ট্রাপে আমরা পা দিয়েছি। এখন আসি বিগত সরকারের কথা। বিগত সরকারকে ক্ষমতায় যখন আসে সেই তারপরের থেকে তাদেরকে যেভাবে তারা বিভিন্ন ব্যাপারে প্যাট্রোনাইজ করছিল এবং বিগত সরকার সবসময় যে পলিসিটা করেছে সব পলিসিটাই ছিল ভারতকে বেনিফিট দেওয়ার জন্য। আপনি যদি করিডোর বলেন আমাদের ভিতর দিয়ে, আমাদের যে পদ্মা সেতুর যেটা হয়েছে, যেখান দিয়ে রেল লাইন করেছে, আমাদের দিনে কয়টা ট্রেন আসে এবং কত টাকা আমাদের সরকার এখান থেকে সারাদিনে হয়তো 4টা ট্রেন আসবে, সেটা করা হয়েছে তাদের জন্য। ময়মনসিংহ হালুয়াঘাট দিয়ে বিশাল একটা 4 লেন করা হয়েছে, আপনার রামগড় দিয়ে বিশাল 4 লেন তাদের কানেক্টিভিটি বাড়ানোর জন্য, এবং আরও আমরা এইগুলো করছিলাম। তাহলে আমাদের উদ্দেশ্যটা কি? জাস্ট স্বাধীনতার পরে যদি আপনি দেখেন যে তখন যে চুক্তিটা করেছে সেটা ছিল একটা বিশাল গোলামি চুক্তি, এবং তার আগে ডিউরিং লিবারেশন ওয়ার এবং ওখানে বসে থেকে তারা একটা চুক্তি করেছিল, জি, যেটা আমাদের এখানে কোনো সেনাবাহিনী থাকবে না, যার জন্য প্যারালালি তারা একটা প্যারামিলিটারি ফোর্স সাইড বাই সাইড করে, পররাষ্ট্রনীতি। সেই পররাষ্ট্রনীতির কারণে সেইখানে সে ধারাবাহিকতায় যেভাবে চলে আসছে সেইটার ট্রাপে লাস্ট ফ্যাসিস্ট সরকার সেটার পরিপূর্ণতা দিয়েছে। সেটা হলো কীরকম, মানে তারা এমনভাবে ওই সরকারকে প্রত্যেকটা পলিসি এমনভাবে দিয়েছে তাতে করে তাদেরকে জনবিচ্ছিন্ন করে ফেলে, এবং একটা শাসকের কাছ থেকে কোনো কিছু পেতে হলে তাকে প্রথমে জনবিচ্ছিন্ন করুন, জনবিচ্ছিন্ন করার পরে তখন দেখবেন যে তাকে বাঁচার জন্য তারা যা বলে, কারণ সমস্ত ন্যাক্কারজনক যেসব পরিকল্পনা, প্ল্যানিং, ট্রিটি বা চুক্তি যেগুলো আছে সেগুলোর মধ্যে আছে সবই হলো দেশ বিরোধী। তো এক্ষেত্রে যদি এইগুলো যদি তুমি এখন না করো তাহলে আমরা এইটা করবো, উইল ড্যামেজ ইউর পলিটিক্যাল ক্যারিয়ার, এরকমভাবে তারা সেই একটা ইসের মধ্যে তাদের ট্র্যাপে পড়ে তারা এইভাবে করেছে। এবং তাদেরও একটা উদ্দেশ্য ছিল, তারা তাদের কথিত 41 সাল পর্যন্ত শাসন করবে, তারপর ওটা টু বি কন্টিনিউড, চলতে থাকবে, এরকম ধরনের একটা তাদের ইচ্ছা ছিল, বাসনা ছিল, যার জন্য এই জাতি, বাঙালি জাতি লড়াকু জাতি, তারা ঠিকই সবাই আজকে দেখেন সব এক হয়ে তাদের কি না ছিল। কর্নেল সাজ্জাদ, আপনার এই কথা ধরে সকলে এক হয়ে এই যে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পরে আপনাদের রাজনৈতিক বিভাজন দেখা দিচ্ছে বৃহত্তম দুটো রাজনৈতিক দলের মধ্যে,
যেটা বেগম খালেদা জিয়ার সময় কখনো ছিল না, অর্থাৎ আপনাদের বিএনপি এবং জামাতে ইসলামী। এছাড়াও যারা ছাত্ররা যেটা এনসিপি করছে, আরও অন্যান্য রাজনৈতিক দলগুলো হচ্ছে, একটা বিশাল বিভাজন দেখা দিচ্ছে। এ ব্যাপারে কি আপনি মনে করেন এই বর্তমান পরিস্থিতিতে সকল রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে এক ফ্যাসিস্ট এবং ইন্ডিয়ার হেজিমনি থেকে কাজ করা উচিত বলে মনে করেন কি? এখানে একটা ব্যাপার হচ্ছে কি, যে আমি আপনার সাথে সম্পূর্ণ একমত, তবে এত আদর্শ আমরা হয়ে পারিনি। ধরেন আমরা, আমাদের দল বিএনপি যেভাবে ভাবছে সেইভাবে আর একজন ভাবে না। এখানে তাদের কিছু নিজস্ব দলীয় এজেন্ডা এবং সেই দলের মধ্যে কিছু ব্যক্তির স্বার্থ লুকিয়ে আছে। আপনি যে প্রেক্ষাপটটা বলেছেন, যদি আমরা করতে পারতাম তাহলে সত্যিকার অর্থে আমরা এই জাতি কত ভালো থাকতাম এবং কিভাবে উন্নয়নে পারতাম। মানে কি, আপনার কি বৃহত্তম দল হিসেবে আপনাদের দায়িত্বের মধ্যে এটা পড়ে না? এটা আমাদের দায়িত্বে পড়ে, কিন্তু মাইন্ড ইট, এখানে তো এক একটা দল তারা স্বাধীন স্বতন্ত্র, কেউ তো কারোর অধীনে নয়। তবে আমাদের মধ্যে যখন আলোচনা হয় তখন আমরা এই জিনিসগুলো আলোচনা করি কিভাবে দেশকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যে অবজেক্টিভ হওয়া উচিত যে ভারতের গোলামির হাতে যেন কেউ কখনো ওই ট্র্যাপে না পড়ে না। ধন্যবাদ আপনাকে স্যার, শ্রদ্ধেয় স্যার। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ আমাদের বিদগ্ধ অতিথি বীর মুক্তিযোদ্ধার কাছ থেকে আমরা যে কথাগুলো শুনলাম, শেষ মুহূর্তে আমরা এসে বুঝতে পারলাম যে আমাদের বর্তমান পরিস্থিতিতে দেশের মানুষের ঐক্যবদ্ধ হতে হবে, রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ হতে হবে। কেননা ফ্যাসিস্টরা এত দুর্বল হয়ে যায়নি, তারা ঘরে ঘরে, জায়গায় জায়গায়, স্থানে স্থানে, বিভিন্ন প্রতিষ্ঠানে তারা এখনও সদর্পে ঘুরে বেড়াচ্ছে, কাজ করছে এবং ইন্ডিয়া তাদের সাথে থেকে এই দেশকে একটি ষড়যন্ত্রের মাধ্যমে আবার একটি ফ্যাসিস্ট সরকার আনার চেষ্টা করছে। সুতরাং আজকে আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, চলুন আমাদের সুখের শান্তির এই দেশকে গড়ে তুলতে হলে আমাদের ঐক্যের কোনো বিকল্প নাই। আসুন না আমরা ঐক্যবদ্ধ হয়ে সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবো এবং গড়ে তুলব একটি সুখের শান্তির বাংলাদেশ। আল্লাহ হাফেজ।